নমস্কার, বন্দে মাতারাম। ভারতবর্ষ বার্তা থেকে আমি দেবাশিস, সকলকে জানাই প্রণাম। শুরু করছি আজকের আমাদের পর্ব। আমাদের সাথে রয়েছেন আমাদের গেস্ট রাষ্ট্রবাদী মিস্টার অনিল দীক্ষিত। আজকের আমাদের আলোচ্য বিষয়, যত দিন যাচ্ছে বাংলাদেশ অন্ধকারের মহাসমুদ্রে ডুবে যাচ্ছে। এই বিষয়ে দাদা আমাদেরকে ব্যাখ্যা করবেন। চলুন শুনে নেওয়া যাক। নমস্কার দেবাশিস, আশা করি ভালো আছো। আমাদের দর্শকদেরকেও স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ভারতের সেবাতে। দেবাশিস, তুমি একটা প্রশ্ন জিজ্ঞেস করলে বাংলাদেশের সম্পর্কে, যে ওদের অন্ধকারের ব্যাপারে। তো তুমি কি জানতে চেয়েছো, মানে যে পাওয়ার ক্রাইসিস, ফুয়েল শর্টেজ, এনার্জির সমস্যা চলছে সেই ব্যাপারে, নাকি এমনি তো বাংলাদেশে যে কপালে অন্ধকার হয়ে রয়েছে তার ব্যাপারে? যাই হোক, প্রথমে জাস্ট একটু আলোচনা করব যে এদের এই যে ফুয়েল ক্রাইসিস চলছে, জ্বালানির সমস্যা চলছে, এটা পিছনে কারণটা কি? এর পিছনে কারণ হচ্ছে এদের তিনটে গ্যাস ফিল্ড আছে, বিবিয়ানা, হাবিগঞ্জ আর টাইটাস। এই তিনটে গ্যাস ফিল্ড দিয়ে এদের প্রায় 70 থেকে 75% জ্বালানি গ্যাসের আपूর্তি হয়ে যেত, বাকিটা এরা ইম্পোর্ট করতো। কিন্তু যেহেতু এই দেশের কোনো প্ল্যানিং নেই, ফিউচার প্ল্যানিং নেই, কোনো রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট নেই, তারা এই তিনটে গ্যাস ফিল্ডের উপরে এত বেশি প্রেসার করলো যে আউট অফ দ্য থ্রি, দুটো তো পুরোপুরি বন্ধ হয়ে গেল, আর একটার উপরে এত প্রেসার যে তার ক্যাপাসিটি থেকে ধরো 60 to 65% চালাতে পারছে। এই জ্বালানির সমস্যার জন্য ঘরে ঘরে রান্না গ্যাসের সমস্যা হয়েছে, যার ফলে বাড়ি বাড়িতে একটা ক্রাইসিস, জিনিসপত্রের দাম বাড়া, প্লাস লোকেদের অসুবিধা তো আছেই, বিশেষ করে মহিলাদের, যাদেরকে ঘর সংসারটা চালাতে হয়। এরপরে আসি এদের পাওয়ার ক্রাইসিস। এদের বিদ্যুৎ দরকার আছে প্রায় 15 থেকে 17 হাজার মেগাওয়াট ডিউরিং দ্য পিক আওয়ার্স, আর এরা আপূর্তি হচ্ছে কতটা? কোনো সময় 40% শর্টফল আছে, কোনো সময় 65%, 65% শর্টফল রয়েছে, যার ফলে ঢাকা বাদ দিয়ে বাকি এদের যে শহরগুলো আছে, সে রাজশাহী হোক, চিত্তগং হোক, খুলনা হোক, সিলেট হোক, বরিশাল হোক, সব জায়গায় সমস্যা। 8 থেকে 10 ঘন্টা তো মিনিমাম লোডশেডিং। আর গ্রামগঞ্জ এলাকায় 12 থেকে 14 ঘন্টা পাওয়ার শর্টফল তো সরকার নিজেই বলছে, কিন্তু আমার মনে হয় গ্রামগঞ্জ এলাকায় প্রায় 18 থেকে 20 ঘন্টা পাওয়ার শর্টেজ আছে। এরপরে চলে আসি, এদের একটা কোম্পানি আছে অ্যাক্সেলারেট বলে, যে এদের এলএনজি টার্মিনাল, ফ্লোটিং টার্মিনাল যেটা আছে, সেটাকে ম্যানেজমেন্ট করে। আজ থেকে 2 মাস আগে ওখানে কিছু একটা সমস্যা হয়েছিল, কিছু অ্যাক্সিডেন্ট হয়েছিল, যেটাকে রিপেয়ার করতে তো 2 মাস লাগলো। 5 আগস্টকে এরা পার্শিয়ালি ওটাকে রিস্টার্ট করলো, 10 আগস্ট আবার বন্ধ হয়ে গেছে। তার উপরে মৌসুম এরকম যে এরা বাইরে থেকে যে এলএনজিটা নিয়ে আসবে, সেই এলএনজিটাও ঠিক করে আপনার ওদের দেশে ঢুকতে পারছে না। ঠিক আছে, এবার যদি আমরা চলে আসি এদের ফার্টিলাইজার বা ইউরিয়ার ক্ষেত্রে, এদের 5টে স্টেট রান ফার্টিলাইজার ইউনিট আছে, যার মধ্যে 4খানা আউটরাইটলি শাটডাউন। বুঝতে পারছো? আবার সামনে 2 মাস 3 মাস পরে, এখন তো আগস্ট মাস প্রায় শেষের দিকে, লাস্ট সপ্তাহ চলছে, ধরো নভেম্বর ডিসেম্বর মাসে এদের বড় ধানের চাষের মৌসুম আছে, ফার্টিলাইজার ইউনিটস অলরেডি শাটডাউন। আগামী 2 মাসে এরা কতটা প্রোডাকশন করতে পারবে বা কোথায় থেকে জোগাড় করবে সে জানা নেই, যার ফলে এদের বড় ধরনের চাষের সময় প্রচুর অসুবিধা হতে চলেছে। সেই জন্য তোমাকে বললাম যে ফিউচার ইজ অলসো আনসার্টেন। এইসব জিনিস যদি আমরা সামারাইজ করি, তাহলে বোঝা যায় দিস কান্ট্রি ইজ রিয়েলি রিয়েলি ব্যাডলি ম্যানেজড। ম্যানেজ করছে কারা? অন্য কেউ না,
বাংলাদেশিরা নিজে। আলোচনার দ্বিতীয় প্রশ্ন, তাহলে যদি আমরা এর ইতিহাস বা পেছনের দিকে যাই, তাহলে বাংলাদেশের এই অধঃপতনটা শুরুটা কবে থেকে, সেটা যদি একটু আমাদের দর্শকদেরকে বলতেন বা আমাদের আলোচনায় যদি আনেন, তাহলে একটু সুবিধা হবে। তোমার প্রশ্নটা হলো কি, তাহলে এই সমস্যাটা কবে থেকে শুরু? দেখো, যদি তুমি বাংলাদেশের ইতিহাসটা দেখতে যাও, যেমন গত প্রশ্নে আমি এক জায়গায় বলেছিলাম, ইটস আ ব্যাডলি ম্যানেজড কান্ট্রি, অ্যান্ড হু ইজ রানিং দিস কান্ট্রি? দ্য বাংলাদেশিজ দেমসেলভস। যদি দেখতে যাও তো এদের যে সাইকি আছে, যে সাইকোলজি আছে, সাইকোলজিটা হচ্ছে অনেকে লুটে পুটে খাও, এখন যা পেয়ে যাই সেটি খাও, বা যেটা বলে মালে গনিমত, অন্য লোকের মাল হজম করো। এবার তুমি বলে এর সাথে বিদ্যুতের বা পাওয়ার ক্রাইসিসে কি সম্পর্ক আছে? সম্পর্ক অবশ্যই আছে। তুমি যদি দেখতে যাও 1911-তে বঙ্গভূমির বিভাজন হলো, পূর্ব বাংলা এবং পশ্চিম বাংলা। পূর্ব বাংলাতে 1911-তে প্রায় 31% হিন্দু ছিল। যখন বিভাজন হলো তখন ওখান থেকে প্রচুর হিন্দুরা পলায়ন করতে আরম্ভ করলো। যে হিন্দুরা ওখান থেকে পলায়ন করেছে বা ওখান থেকে পালিয়েছে, তারা কি পোস্টে ছিল? তারা সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে ছিল। গ্রামে গ্রামে তাদের যারা পণ্ডিতরা ছিলেন বা অন্যান্য যে ল্যান্ডের ডিটেলস গুলো রাখতো বা শিক্ষাতে যারা লিপ্ত ছিল, যারা পড়ুয়াদেরকে বিদ্যার্থীদেরকে ট্রেনিং দিত, শিক্ষা দিত, তারা ওখান থেকে উদ্বাস্তু হতে হয়েছে। সেই গ্যাপটাকে ফিল আপ কারা করলো? কেউ সেই গ্যাপটাকে ফিল আপ করেনি। তার মানেটা কি? একটা দেশ আগে গিয়ে একটা দেশ হবে, তার বেসটা তো অলরেডি কমজোর হয়ে গেছে। তারপরে চলে আসে 1947-এ। 1947-এ আবার যখন ভারত স্বতন্ত্র হলো, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, মাঝখানটা ভারত, আবার সেই একই জিনিস। আবার ওখান থেকে লোকেরা পালাতে আরম্ভ করেছে। যারা ভালো ভালো জায়গায় ছিল তারা ওখান থেকে বেরিয়ে গেছে। আবার সেম প্রবলেম। সেই জায়গাটাকে ফিল আপ করার জন্য কাদেরকে নিয়েছে? যাদের কোনো ট্রেনিং নেই, যাদের কোনো শিক্ষা নেই, জাস্ট একটা পোস্ট ভরার জন্য একটা লোককে নিয়েছে। যেখানে তোমার একটা ইঞ্জিনিয়ার দরকার, সেখানে একটা ফিটারকে দিয়ে দিচ্ছ। কথাটা বোঝার চেষ্টা করো। দ্যাট মিনস হোয়াট? At the important places you have got absolutely good for nothing people. ঠিক আছে, এবার 1971-এ চলে আসছে। দ্যাট ওয়াজ আ ওয়ার্স্ট সিনারিও, যেখানে পাকিস্তানের এই পাঞ্জাবি পাঠান সেনাবাহিনীর হাতে ওই সার্চ লাইট অপারেশনে মুসলমানরা তো অবশ্যই টার্গেট ছিলই, যারা শেখ মুজিবুর রহমানের আর অন্যান্য লোকেদের আহ্বানে আওয়ামী লীগ দিয়ে যে পাকিস্তানকে বাংলাদেশ ছাড়তে হবে, একটা নতুন রাষ্ট্র গঠন হবে, বাঙালি মুসলমানদেরকে ছেড়ে তাদের থেকে বড় টার্গেট ছিল বাঙালি হিন্দুরা। আবার তাদেরকে টার্গেট করা হয়েছে, আবার তারা ওখান থেকে পালিয়েছে। ঘাটতে ঘাটতে 1971-এ টোটাল জনসংখ্যার যেখানে 31% ছিল, সেটা এসে গিয়ে দাঁড়ায় 11%। 1971-এ গেলে তারপরে 1971 পর থেকে তো টার্গেটেড ছিলই, যে মানে হয়তো কনভার্ট হয়ে যাও, নাহলে মারা পড়ে যাও, না হলে পালিয়ে যাও। আবার ওখান থেকে হিন্দুরা পালিয়েছে। আবার সেই জায়গাগুলোকে কারা ভরেছে? এই গুড ফর নাথিং মাদ্রাসা এডুকেটেড লোকেরা। এরপর চলে আসি আমরা 2024-এ। 2024 জুলাই মাসে, যেটাকে এরা গণ উত্থান বলে, ইট ইজ নাথিং বাট লুট বাই দ্য ম্যারাডার্স, যাদের একটাই
মোটো আছে জীবনে, যে কোনো রকমে অন্য লোকেদের জিনিসগুলো হড়প করে নাও। তো যখন একটা রাষ্ট্র, একটা দেশের লোকেদের মাথায় সবসময় এটাই ঘুরবে যে আমরা কিরম করে লুটে পুটে খাই, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের দিকে যাবে না, ম্যানেজমেন্টের দিকে যাবে না, শিক্ষার দিকে যাবে না, বাস আমাকে ভিসা দিয়ে দাও, আমি বাইরে চলে যাই, আমি কিরম করে বাংলাদেশ ছাড়তে পারি। I can give you in writing, Devashish, out of 100% of Bangladeshis, 90% are ready to leave the country if given an opportunity. তো প্রবলেমটা শুধু রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বা ইনফ্রাস্ট্রাকচার বিল্ড আপ নেই, সমস্যাটা আছে সাইকোলজিতে। এই সাইকোলজি না বদলালে কিছুই হবে না। দাদা, এই আলোচনায় আমরা এটাকে কিভাবে দেখব বা আপনি এটাকে কিভাবে দেখবেন যে বাংলাদেশে 2024-এ গণতান্ত্রিকভাবে জিতে আসা একটি সরকার দেশ চালাচ্ছিলেন, আমি শেখ হাসিনার নাম করছি, কিভাবে জুলাই গণ অভ্যুত্থান নাম দিয়ে জুলাই মাসে একটা সরকারকে সরিয়ে দেওয়া হলো অগণতান্ত্রিক প্রক্রিয়ায়, সেটা কি বাংলাদেশের এই ধ্বংসের বা অন্ধকারে ডুবে থাকার কি একটা কারণ হিসেবে আপনি ভাবছেন বা কীভাবে দেখছেন, বা ভারতবর্ষ এটাকে কিভাবে দেখবে? যে আমরা সবাই জানি 71-এ বাংলাদেশ স্বাধীন হয়েছে এবং একটা দেশ হিসেবে ঘোষণা হয়েছে, সারা বিশ্বে এটাই আমরা জানি, কিন্তু নতুন করে স্বাধীনতা অনেকে পালন করছে, আপামর বাংলাদেশই বলা যায়, বা যা নৃশংসভাবে যা আমরা ঘটনা দেখেছি, বাংলাদেশের গণতান্ত্রিক পরিকাঠামোকে ভাঙা এবং সেটাকে স্বাধীনতা হিসেবে মানা, এবং যে ভ্যান্ডালিজম গুন্ডাইজম আমরা দেখেছি, বা এটা একটা মডেল হিসেবে দাঁড় করানোর যে প্রয়াস যারা এটাকে করেছে, সেটাকে আপনি কিভাবে দেখবেন? এটা যদি একটু ব্যাখ্যা করেন এই আলোচনা। দেবাশিস, তোমার প্রশ্নের উত্তরটা হলো যে শেখ হাসিনার যে সময়টা ছিল রুল, বা যতদিন উনি শাসন করলেন প্রধানমন্ত্রী হিসাবে, সেটা হলো এখন অবধি বাংলাদেশের গোল্ডেন রুল। হয়তো লোকেরা আমার মতে সমর্থন করতে পারে, নাও করতে পারে, আমি তার কারণ বলে দিচ্ছি তোমাকে। একটা দেশ যদি প্রত্যেক 20 বছর 25 বছরে একবার করে স্বাধীন হয়, তাহলে এটা তুমি লিখে রাখো, আগামী 100 বছরে কমপক্ষে 5 বার বাংলাদেশ আরো স্বাধীন হবে। 1911-তে যে রকম বিভাজনটা হলো, সেই সময়ের উচ্ছ্বাস। 1947 আবার একটা স্বাধীন দিবস, 1971-এ আবার স্বাধীন দিবস, তারপরে এলো জেনারেল এরশাদের রুল। 1982 থেকে 1990 অবধি 6 ডিসেম্বর 1990-কে আবার একটা স্বাধীন দিবস, তারপরে 2024-এ আর একটা স্বাধীন দিবস। তো কতটা স্বাধীন দিবস মানাওগে বাবা? হ্যাঁ, ঠিক আছে, এটা বলবো না যে শেখ হাসিনার রুলটা যেটা ছিল, ওনার যে সময়টা ছিল, মানে তাতে বাংলাদেশ অনেক ভালো হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু এইটুকু অবশ্যই বলতে পারি যে শেখ হাসিনা, খালেদা জিয়া, এই দুজন মিলে তবুও আগেকার সরকারদের থেকে অনেকটাই ভালো করে শাসনটা করেছে, চালিয়েছে। দেখো, বাংলাদেশ হলো এরকম একটা সোসাইটি যার বেসিক্স আর লস্ট, বেসিক্স আর ভেরি ভেরি উইক। তারা জানেই না যে মানে কি সুস্থভাবে একটা সোসাইটিকে কিরকম করে গড়ে তুলতে হবে। এবার তুমি হয়তো বলে তাহলে শেখাবে, আরে কে শেখাবে? কেউই শেখাবে না, নিজেকে শিখতে হবে। আগে আপনার ঘরটাকে ঠিক করুন, আপনার পাড়া, আপনার শহর, আপনার অঞ্চল, আপনার সোসাইটি, তারপরেই তো আপনি বলতে পারবেন না ঠিক আছে আমরা দেশটাকে গড়ে তুলবো। সমস্যাটা হলো দ্য বেসিক্স, অ্যান্ড when the basics are wrong, you need to go back to the board and check what needs to be done. কিন্তু সেরকম ভাবনা চিন্তা করা লোক কোথায় সারা দেশে? এই ধ্বংসাত্মক বাংলাদেশে কোনো কি সোর্স বেঁচে আছে যা দিয়ে বর্তমান এবং ভবিষ্যৎকে লড়বে? সেটা কি আপনি কোনো দেখতে পাচ্ছেন? আমি বাংলাদেশে কোনো
ভালো কিছু হবে সেটা দেখতে পাচ্ছি না। লোকেরা অলরেডি বিরক্ত হতে আরম্ভ হয়ে গেছে। এই যে কারেন্ট সরকার আছে, যেটাকে মিস্টার ইউনুস পারভেজ একটা এক্সপেরিমেন্ট হিসাবে এখানে বসিয়ে দিয়ে চলে গেছেন। ঠিক আছে, এবার আপনি যেটা বললেন যে একটা অস্ট্রেলিয়ান বিজনেসম্যান, আমি আপনাকে বলে দিই, ওনার নাম রবিন খুদা। উনি এয়ার ট্রাঙ্ক বলে একটা কোম্পানি আছে, যার উনি সিইও। আর উনি প্লেজ করেছেন যে 2030 হতে হতে ভারতে উনি ডলার্স ইনভেস্ট করবেন 5 গিগাওয়াট ডাটা সেন্টারের স্থাপনার জন্য। উনি নিজের দেশে কেন করছেন না এটা? কারণ হচ্ছে, ইজ এ বিজনেসম্যান। বিজনেসম্যান উইল অলওয়েজ লুক ফর আ সেফ হেভেন, যেখানে ওরা ব্যবসা করতে পারে। ওরা একটা স্টেবল কান্ট্রি দেখে, স্টেবল জায়গা দেখে, তারপরে ইনভেস্টমেন্ট করে। কেন, তারা তো সেই ইনভেস্টমেন্টের বিনিময়ে কিছু রিটার্ন চাইবে। ওনারা তো চাইবে না কি উনি মানে কি বঙ্গোপসাগরে এমনি ভাসিয়ে দেবেন। নো, নো বিজনেসম্যান ডাজ দ্যাট। এর পিছনে কারণটা কি? আপনি যদি দেখবেন, ওয়ার ইজ দ্য সেফটি ইন বাংলাদেশ? একটা প্রধানমন্ত্রী যদি ওখানে সুরক্ষিত না থাকতে পারে, তার বাড়িতে যে ধরনের হামলা হলো, যেরকম করে লোকেরা লুটতে আরম্ভ করলো, দ্যাট ডাজ নট শো দ্যাট ইউর সোসাইটি ইজ সিভিল। সিভিলিটি তো দরকার। এইটুকু যদি সিভিলিটি নেই যে আপনার দেশের প্রধানমন্ত্রী, তারপরে আপনার দেশের সংস্থাপক, তাদের আপনি এরম করে অপমান করবেন, এরম করে তাদেরকে উখড়ে দেশ ছাড়তে বাধ্য করবেন, তো হোয়াট উইল হ্যাপেন নেক্সট টু দ্য বিজনেসম্যান? তাদের মুখ থেকে যদি একটা কথা এমনি বেরিয়ে যায় যেটা ওখানকার লোকেদের পছন্দ না হয়, তাহলে তার পুরো ইনভেস্টমেন্টের ব্যাপারটা কি হবে? তো ইন ওয়ান ওয়ে আমি বলবো যে রবিন খুদা ঠিকই করেছেন, আর এটা প্রত্যেক বিজনেসম্যান করে, এটাতে কোনো আশ্চর্যের ব্যাপার নেই। জিনিস বাংলাদেশের পক্ষে আলোচনা না করলেই নয়, সেটি হচ্ছে বাংলাদেশের স্থল এবং জল সমস্ত দিক থেকেই ভারত বর্ডার। এত বড় বর্ডার অন্যান্য দেশের আছে কিনা সন্দেহ। সেই জায়গায় দাঁড়িয়ে তাদের ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খুবই উন্নত, এবং বিগত দিনে আমরা 71-এর পরের থেকে তাই দেখে এসেছি, যেই সরকারই আসুক না কেন মোটামুটি কম বেশি সম্পর্ক ভালোই ছিল। তাহলে তাদের যুদ্ধবহুল দেশ বলে বলা যায় না, বা বাংলাদেশকে আমরা যুক্ত কান্ট্রি বা যুদ্ধ সমস্যায় লেগে থাকে এই ধরনের বলা যায় না। শান্তিপূর্ণই একটা দেশ। হঠাৎ কি এমন হলো যে বাংলাদেশ জুলাই অভ্যুত্থানের নতুন সরকার সমসাময়িক সময়ে চীন থেকে এবং অন্যান্য দেশ থেকে যুদ্ধ সরঞ্জাম কিনছে এবং যুদ্ধ খাতে প্রচুর ইনভেস্ট করছে? এটাকে কি ভয়ের আমরা পাশাপাশি আছি না, এটাকে আপনি কোন দৃষ্টিভঙ্গিতে দেখবেন? হাসছি হালকা এই কারণে, সেটা দর্শকরাই ইশারাতেই বুঝতে পারছেন। বাংলাদেশ দর্শক এবং ইন্ডিয়ান দর্শক সবাইকে আমরা দেখানোর চেষ্টা করছি। দাদা, এটা নিয়ে একটুখানি বলুন যে যুদ্ধ সরঞ্জাম বাংলাদেশের কি প্রয়োজন, কাদের সঙ্গে যুদ্ধ করবে, কোন প্রতিবেশীর সঙ্গে যুদ্ধ করবে, না কাদের এই চক্রান্ত? এর সঙ্গে সমসাময়িক আরেকটা প্রশ্ন চলছে, এটা বাংলাদেশের কয়েকজন লোক আমাদেরকে প্রশ্ন করেছেন, আমরা দেওয়ার চেষ্টা করব, যে বাংলাদেশকে তাহলে নাচাচ্ছে কে? এটা যদি একটু আলোকপাত করেন। এবার আমরা যদি আসি ভারতের সম্পর্কে, অবশ্যই ভারতের সব থেকে বড় যে বর্ডার এরিয়াটা আছে সেটা বাংলাদেশের সাথে আছে। সেটাকে ভারত সুরক্ষিত রাখতে চাইবেই। কেন চাইবে না? আপনি কি চাইবেন যে আপনার বাড়িতে আপনার প্রতিবেশী এসে কালকে হানা দেয়, আপনার জিনিসপত্র সব নিয়ে যায়, আপনার পরিবারকে মুশকিলে ফেলে? শেখ হাসিনা ওয়াজ ডুইং দ্য বেস্ট থিং, শি ওয়াজ ব্যালেন্সিং হার রিলেশনশিপ উইথ দ্য নেবার্স, যেটা অবশ্যই খুবই সরাহনীয়। ইটস রিয়েলি অ্যাপ্রিসিয়েবল। ইভেন ডিউরিং দ্য টাফ সিচুয়েশন শি ওয়াজ এবল টু ম্যানেজ। উনি ব্যালেন্স করছিলেন, উনি খুবই টাইট রোপ ওয়াক করছিলেন, এটা মনে রাখতে হবে। ভারত অবশ্যই চেষ্টা করবে যে ঠিক আছে তার প্রতিবেশীর সাথে তার রিলেশনটা ভালো থাকুক। কেন এত টাকা শুধু
বর্ডারটাকে সুরক্ষিত রাখার জন্য যে খরচা হয়, সেই টাকা যদি সোসাইটির উপরে খরচা করা হয়, দেশের উপরে খরচা করা হয়, ওয়েলফেয়ারের জন্য খরচা করা হয়, শিক্ষার জন্য খরচা করা হয়, অনেকটাই ভালো হবে। যুদ্ধে কারো ভালো হয়নি আজ দিন পর্যন্ত। If war would have solved one problem, there would have been only one war so far in the history, but that has never happened. দর্শক, আপনারা হয়তো দেখে থাকবেন বাংলাদেশের খবরের কয়েকদিন আগে ব্রেকিং নিউজ বললে একটি খবর যেটা বাংলাদেশিরা কোনোভাবে হজম করতে পারেনি। সেটা হচ্ছে বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান একজন ইনভেস্টর ভারতবর্ষে ইনভেস্ট করবেন, এবং সেটা নিয়ে আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে অলরেডি আলোচনা হয়ে গেছে। সেটাকে খুব বাংলাদেশ ভালোভাবে মেনে নেয়নি। এত বড় ইনভেস্টর বাংলাদেশে যার নিজের মাতৃভূমি সেটা ছেড়ে তার পার্শ্ববর্তী দেশে শুরু করছেন, এটা কি বাংলাদেশের কাছে একটা লজ্জাজনক? আপনাকে যদি জিজ্ঞেস করা হয় হোয়াট ইজ ডার্কনেস, আপনার উত্তর হবে অ্যাবসেন্স অফ লাইট। ঠিক আছে? তো অন্ধকার কি? আলোর অভাব, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। যদি বাংলাদেশে আজকে স্কিল নেই, তার পিছনে কারণ কি? there is nobody to give them the skills. যদি আজকে বাংলাদেশিরা দেশ ছেড়ে বাইরে চলে যেতে চায়, কেন? ডিউ টু দ্য ল্যাক অফ ডেভেলপমেন্ট। আজকের যুগে ইনফরমেশনটা খুব তাড়াতাড়ি স্প্রেড হয়, লোকেদের কাছে ইন্টারনেট আছে। এর আগে টেলিভিশন ছিল, তার আগে রেডিও ছিল, মানে ধরে নাও 1920-30 থেকে অনওয়ার্ডস ইনফরমেশন খুব তাড়াতাড়ি স্প্রেড হয়, সবার কাছে খুব শীঘ্রই পৌঁছে যায়। তো বাংলাদেশে যারা একটু ভাবনা চিন্তা আছে বা নিজের জীবনটাকে দেখতে চায় যে আমি এই জায়গা থেকে বেরিয়ে যাই, তারা অবশ্যই চেষ্টা করে যে বাইরে চলে যায়। তাদের দেখা দেখি অন্যরাও ভাবে যে আমি এই দেশে না থেকে বাইরে গিয়ে, কিন্তু সেন্স অফ বিলঙ্গিং বা সেন্স অফ প্রাইড আপনার দেশের প্রতি যেটা থাকা দরকার সেটা তো নেই। এর পিছনে কারণ হলো ইউ ডোন্ট হ্যাভ enough thinkers in your country, in your society. আর thinkers কারা? যারা একটু রেশনাল থিঙ্কিং করবে, একটু প্র্যাকটিক্যাল হতে হবে, প্র্যাগম্যাটিক হতে হবে। ওয়ার ইজ দ্যাট ইন বাংলাদেশ? আই ডোন্ট থিঙ্ক সো। সো আমার মতে I don't see that still there are anybody in Bangladesh society যারা এই জিনিসটাকে ধরে তুলতে পারছে। বেসিক্স, আপনার বেসিক্সটা ঠিক না করলে কোনোদিনই আপনার ভালো হবে না, এটা মনে রাখবেন। না, এটা একটু আলোচনায় আমাদেরকে এটা নিয়ে আসুন তো। বাংলাদেশে বিগত দিনে শিক্ষা ব্যবস্থা এবং স্কিল, এটা নিয়ে যদি একটু বলেন যে বাংলাদেশিদের মধ্যে স্কিল প্রবণতাটা বা স্কিল নেওয়ার আগ্রহবোধ কতটা, বা বাংলাদেশে কি স্কিল ওয়ার্কার পাওয়া যায়? কারণ এই প্রসঙ্গটা এই কারণেই উঠে এলো, কারণ বাংলাদেশিদের মধ্যে বিদেশি গিয়ে সেটেলমেন্ট, মাইগ্রেশন বা বিদেশি জব পেলে তারা যেভাবে ছুটে যাওয়ার যে একটা মানসিকতা, বর্তমানে যদি আমার কিছু সম্পত্তি থাকে সেটাকে বাজি রেখে জুয়ার মতন তারা বিদেশে চলে যাওয়ার যে প্রবণতা, তাদের কাছে স্বর্গসুখ বা এর থেকেও যদি কিছু থেকে থাকে সেই ধরনের সুখকর যে একটা বিষয়, বা কেন বা মাতৃভূমি থেকে চলে যাওয়ার প্রবণতাটা বাংলাদেশের মধ্যে কেন, এটা যদি একটু বলেন তাহলে মনে হয় আর একটু বুঝতে সুবিধা হবে বাংলাদেশ এবং বাংলাদেশিদের মানসিকতা। আমি দেখছি না খুব শীঘ্রই বাংলাদেশে কোনো নতুন কিছু ভালো হতে পারে। তার জন্য ওখানকার লোকেদের অনেক পরিশ্রম করতে হবে। সব থেকে আগে এই যে মাইন্ডসেটটা চলছে, মূল্যবাদী মাইন্ডসেট, এখান থেকে বেরোতে হবে। ইউ কিপ ইউর রিলিজিয়ন বাট ডোন্ট ওয়্যার ইট অন দ্য স্লিভ। থিঙ্ক অ্যাগেন, থিঙ্ক পজিটিভলি।